জি, আসসালামু আলাইকুম। অবশেষে 10ই জুলাই ফৌজদারি কার্যবিধির 173-এর কে সংশোধন করে 173-এর সংযোজিত করে একটা গেজেট প্রকাশিত হয়ে গেছে। তো একজন আইনজীবী হিসাবে সেই গেজেটটা আমার দৃষ্টিগোচর হয়েছে। ইতিপূর্বেও আমি এ বিষয়ে আলোচনা করেছিলাম যে 173 সংশোধন করা সমীচীন হবে না, কারণ এতে একটা আমাদের বিচার ব্যবস্থায় হজরবরল অবস্থার সৃষ্টি হবে। আপনারা যদি পর্যবেক্ষণ করেন 173 গেজেটটা, তাহলে দেখতে পাবেন এখানে 3টি পার্ট সংযুক্ত করা হয়েছে। 173 A1, 2 এবং 3। এটা সারমর্ম হচ্ছে যে কোনো মামলা আন্ডার ইনভেস্টিগেশন থাকা অবস্থায় একজন পুলিশ কমিশনার অথবা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অথবা ইকুইভ্যালেন্ট পদাধিকারী কোনো পুলিশ অফিসার, যিনি ওই মামলা সুপারভাইজিং করতেছেন, তার তদন্তকারী কর্মকর্তাকে ইন্ট্রিম একটা রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ দিতে পারবেন। এবং তদন্তকারী কর্মকর্তা যদি রিপোর্টে উল্লেখ করেন যে ওই সংশ্লিষ্ট মামলার কোনো আসামি ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়, এই রিপোর্টটা দাখিল করেন বিজ্ঞ আদালতে, তখন বিজ্ঞ আদালতের লার্নেড ম্যাজিস্ট্রেট অথবা ট্রাইব্যুনাল আদালতের ম্যাজিস্ট্রেট ওই আসামিকে অব্যাহতি দান করতে পারবেন। এটা হচ্ছে 1 এবং 2 সারমর্ম। 3 আবার বলা হয়েছে, যদি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তার কাছে মনে হয় যে না, যে আসামিকে ইতিপূর্বে অব্যাহতি দেওয়া হয়েছিল তিনি ঘটনার সাথে জড়িত আছেন, তাহলে সে আবার চার্জশিটভুক্ত করতে পারবেন। 173-তে যে চার্জশিট দাখিল করেন সেই চার্জশিটে উনি নাম দিতে পারবেন। তাহলে মাঝখান থেকে কি হলো, আমাদের আইন অঙ্গনে যারা আছেন, যে এটা যে সংশ্লিষ্ট আসামি আছে সেই আসামি যদি প্রভাবশালী হয়, তাহলে পুলিশ কমিশনার সাথে যোগাযোগ করার মতো আসামি তাদের অবশ্যই প্রভাবশালী হতে হবে। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মানে এসপি পর্যায়ের যারা অথবা ইকুইভ্যালেন্ট যে অফিসার আছেন তাদের সাথে যোগাযোগ করে তিনি একটা রিপোর্ট দাখিল করিয়ে দিলেন। পরবর্তী পর্যায়ে কোনো ক্রমে যদি তার সংশ্লিষ্ট পাওয়া যায়, তখন আবার তার বিরুদ্ধে অব্যাহতিপ্রাপ্ত যে আসামি আছে তাদেরকে সে চার্জশিটভুক্ত করতে পারবে। তাহলে বিষয়টা কেমন পরস্পর কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? প্রথম আপনি ইনভেস্টিগেশন করলেন, ইনভেস্টিগেশন করে পেলেন যে আসামির সংশ্লিষ্টতা নাই, এবং সেই আসামিকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালত অথবা ট্রাইব্যুনালের যে বিচারক আছে উনি ডিসচার্জ করে দিলেন। পরবর্তী পর্যায়ে আবার 3 বলা হলো যে যদি সে সংশ্লিষ্টতা পায় তাহলে তার বিরুদ্ধে চার্জশিট দিতে পারবে। কিন্তু এখানে আসামি কোনো স্টেপ নিল না, অটো পুলিশ অফিসাররাই কাজটা করলো এবং ডিসচার্জ কথাটা লেখা হলো। এখন আমাদের ফৌজদারি কার্যবিধির ডিসচার্জ কখন হয়? ডিসচার্জ হবে কখন? যদি সেটা লার্নেড ম্যাজিস্ট্রেট কোর্টে বিচারাধীন থাকে, তখন 241 এতে দরখাস্ত দিবেন আসামি পক্ষে তার আইনজীবী, শুনানি শেষে যদি তার কোনো ইনগ্রিডিয়েন্টস না পাওয়া যায় বিচারিক আদালত তাকে দিবেন, ডিসচার্জ করে দেবেন। অথবা 265C দেওয়া হবে যখন সেশন কোর্টে মামলাটি বিচারাধীন থাকবে অথবা অন্য কোনো ট্রাইব্যুনালে থাকবে, তখন ডিসচার্জের বিষয়টা আছে। এখন আন্ডার ইনভেস্টিগেশনে কোনো দিনই ডিসচার্জ শব্দটা আসতে পারে না। এটা চূড়ান্ত চার্জশিট দাখিল হওয়ার পরেই শুধুমাত্র ডিসচার্জের বিষয়টা আসতে পারে। তাহলে এখন 5ই আগস্টের পরে যে বিষয়টা ঘটছে, সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয়ের কাছে মনে হয়েছে যে অনেক আসামি কোনো অফেন্স না করেও এজাহারভুক্ত আসামি হয়েছেন। এটা সত্য মিথ্যা যারা ইনভেস্টিগেশন অফিসার আছেন তারা বলতে পারবেন। এখন এই অবস্থায় ইনোসেন্ট পার্সনকে রক্ষা করার জন্য এইভাবে গেজেট না করে আমার মতে 497 সংশোধনী আনা যেত। ফৌজদারি কার্যবিধির 497 সেখানে একটা যদি আদেশ থাকতো এইভাবে যে কোনো নির্দোষ আসামি
বিজ্ঞ আদালতে সারেন্ডার করার পরে সে যদি নিজেকে নির্দোষ হিসাবে দাবি করে এবং পুলিশ প্রতিবেদন চেয়ে দরখাস্ত দেয় আলাদা একটা সেপারেট পিটিশন, এবং সংশ্লিষ্ট অফিসার যদি প্রতিবেদন দাখিল করে যে 15 দিনের মধ্যে অথবা 20 দিনের মধ্যে বিজ্ঞ আদালত যেটা ফিক্সড করে দিবেন যে 15 দিনের মধ্যে একটা ইন্ট্রিম একটা যে তদন্ত প্রতিবেদনের প্রোগ্রেস রিপোর্ট তার সংশ্লিষ্টতার বিষয়ে কী পাওয়া গেছে এই মর্মে বিজ্ঞ আদালত যদি কোনো রিপোর্ট চান, তখন সংশ্লিষ্ট অফিসার যদি রিপোর্ট দেন যে না ওনার এই মামলায় সংশ্লিষ্টতা নাই, শুধু তাকে এজাহারভুক্ত করা হয়েছে, তখন বিজ্ঞ আদালত তাকে জামিন মঞ্জুর করবেন এবং এই 15 দিন সে অন্তর্বর্তীকালীন জামিনে থাকতে পারবে, অথবা আদেশ দিবেন বিজ্ঞ আদালত 20 দিন অথবা 20 দিন যে পরবর্তী পুলিশ প্রতিবেদন না আসা পর্যন্ত উনি জামিনে থাকবেন, এবং পুলিশ প্রতিবেদন কত দিনে আসবে সেটা বিজ্ঞ আদালত ফিক্সড করে দেবেন। তাহলে হতো এই বিষয়টা হতো পুরোপুরি ক্লিয়ার। কারণ আসামি হওয়ার পরে উইদাউট অ্যাপ্লিকেশনে রাষ্ট্রপক্ষ কখনো ইন্ট্রিম কোনো প্রতিবেদন দাখিল করতে পারে না আসামি পক্ষে আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী। তদন্ত শেষে যদি কোনো আমাদের বর্তমান বিদ্যমান যে ফৌজদারি কার্যবিধি সেখানে আছে যে তদন্ত প্রতিবেদন যদি কাউকে এই মামলার অপরাধের বিষয়ে সংশ্লিষ্ট না পাওয়া যায়, তখন নট সেন্ট আপ ইন সিএস করবে অথবা সেন্ট আপ ইন সিএস করবে যদি অপরাধে প্রমাণিত হয়। কিন্তু মাস দিয়ে যে গেজেটটা প্রকাশিত হয়েছে এটা পরস্পর কন্ট্রাডিক্টরি। কারণ এখানে আসামি কোনো কিছুই করবে না, আসামির অনুপস্থিতিতে অথবা কোনো প্রকার যে কোনোভাবে প্রভাবিত হয়ে সংশ্লিষ্ট পুলিশ অফিসার এই রিপোর্টটা দাখিল করবেন এবং এই রিপোর্টের ভিত্তিতেই বিজ্ঞ আদালত বা ট্রাইব্যুনাল তাকে ডিসচার্জ করে দেবেন। এটা কি আমাদের দেশ কি উন্নত দেশের মতো নয়? এখানে আসামির অনুপস্থিতিতে কোনো ডিসচার্জও করা যাবে না, অথবা তার অনুপস্থিতিতে কোনো বিচার তদন্ত করা যাবে না। তদন্ত মামলা দায়ের হলে, ফৌজদারি মামলা দায়ের হলে ইনভেস্টিগেশন অফিসারের প্রধান দায়িত্ব হলো যদি সেটা কগনিজেবল অফেন্স হয় তাকে আসামিকে গ্রেপ্তার করা, এবং গ্রেপ্তার যদি না করে তখন দেখা যায় এক্সট্রা একটা সুবিধা নেয় পুলিশ অফিসাররা, ইনভেস্টিগেশন অফিসাররা, আসামি তাদের সাথে যোগাযোগ করে, এবং এই ক্ষেত্রে এখন আরও যোগাযোগটা বেশি হবে উইদাউট নলেজ অফ দ্য কোর্ট। যদি এই গেজেটটা বাতিল করে 497 সংশোধন করে জামিনের বিষয়ে যে কেউ এজাহারভুক্ত হয়ে গেছে তো উনি বিজ্ঞ আদালতে সারেন্ডার দিবেন এবং আলাদা একটা সেপারেট পিটিশনে উল্লেখ করবেন পুলিশ রিপোর্টের জন্য যে তার সংশ্লিষ্টতার বিষয়ে কী পাওয়া গেছে, এবং বিজ্ঞ আদালত যদি নির্ধারণ করে দেয় যে 15 দিন 20 দিন অথবা 1 মাসের মধ্যে রিপোর্ট দিবেন এবং এই 1 মাস তিনি অন্তর্বর্তীকালীন জামিনে থাকবেন। যদি সংশ্লিষ্ট পাওয়া যায় তখন ম্যারিটে বিবেচনা করবেন, আর যদি সংশ্লিষ্ট না পাওয়া যায় তাহলে উনি জামিনে থাকবেন। কিন্তু এই বর্তমান গেজেটে যেভাবে আছে সেখানে আসামি কোনো সংশ্লিষ্টতা না হওয়া সত্ত্বেও এটা হয়ে যাবে। এটা আমরা মনে করি যে এটা খুব ভুল একটা ডিসিশন হয়েছে, এবং এই গেজেটটা পুরোপুরি কন্ট্রাডিক্টরি, ফৌজদারি কার্যবিধির সাথে কোনো সঙ্গতি নাই, আমাদের ফৌজদারি কার্যবিধির মামলার প্রসিডিংয়ের সাথে কোনো সংশ্লিষ্ট নাই। আমাদের দেশে এত উন্নত হয় নাই যে আসামির অনুপস্থিতিতে